এবং প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, Sn সমান কী লিখতে পারি? অতএব Sn সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ডট 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 প্লাস কী লিখতে পারি, a r টু দি পাওয়ার, তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 আমরা লিখতে পারি। তারও আগে যদি লিখি তো n r টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস a r টু দি পাওয়ার n মাইনাস 1 n পদ পর্যন্ত ধারার সমষ্টি। এখন এই যে Sn গুণোত্তর ধারার n পদের সমষ্টি, এর উভয় পক্ষকে যদি আমরা কি করি, r দিয়ে গুণ করি, বা r ইন্টু Sn, r দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম, r ইন্টু Sn, এই সমীকরণের উভয় পক্ষকে আমরা কি করব, একটি r দ্বারা গুণ করব। তাহলে সেক্ষেত্রে গুণ করলে প্রথম পদ এ আর, দ্বিতীয় পদ এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এ আর টু দি পাওয়ার n, এরকম কন্ডিশন দাঁড়াবে। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি হবে, আমরা বলি এখানে n বলি r দ্বারা গুণ করে, উভয় পক্ষকে r দ্বারা গুণ করে, r দ্বারা গুণ করেছি। এবার আমরা এখানে যদি বিয়োগ করি, বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে প্রত্যেকটা সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ করে দিলাম। তাইলে কি হবে, Sn মাইনাস আর ইন্টু Sn সমান সমান, তাহলে a মাইনাস এ আর টু দি পাওয়ার n। এই যে ক্রসিং, উপরের লাইনের এ আর এখানে এ আরের সাথে কেটে যাবে, এ আর স্কোয়ার কেটে যাবে, আর কিউব কেটে যাবে, কাটতে কাটতে করসপন্ডেন্ট কেটে যাবে। প্রথম লাইনে শুধু এ থাকবে এবং দ্বিতীয় লাইনের এ আর টু দি পাওয়ার n থেকে যাবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে বা Sn কমন নিলে 1 মাইনাস আর ইকুয়াল টু, এখানে এ কমন নিলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, বা এখন Sn সমষ্টি ইকুয়াল টু a 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর, 1 মাইনাস আর। এই সূত্রটি যখন হবে, যখন r লেস দেন 1, আর এর মানটা কী হবে, একের থেকে ছোট হবে, আর এর মান যখন একের থেকে ছোট। তো Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আমরা যদি এই দ্বিতীয় লাইন, দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণটা বিয়োগ করি, তাহলে সমীকরণটা এরকম দাঁড়াবে। আমরা এই সমীকরণটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে 2 বিয়োগ 1 করি, আমরা 2 বিয়োগ 1 হতে পাই, তাহলে 2 বিয়োগ 1 হতে কি পাবো, তাহলে আর ইন্টু Sn মাইনাস Sn ইকুয়াল টু কী পাবো, এ আর টু দি পাওয়ার n মাইনাস এ পাবো। সেক্ষেত্রে ইমপ্লাইজ দ্যাট Sn কমন নিলে আর মাইনাস 1, এখানে এ কমন নিলে আর টু দি পাওয়ার n মাইনাস 1, ইমপ্লাইজ দ্যাট Sn ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। হ্যাঁ, এখানে কি হবে, এখানে হবে আর ইজ গ্রেটার দেন 1। সাধারণ অনুপাত 1-এর বড় হলে আমরা এই সূত্রতে যাব, এই সূত্রতে যাব, আর সাধারণ অনুপাত আর এর মান 1-এর ছোট হলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজেই গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রতিপাদন করলাম। এবার আমরা অনুশীলনীতে যেতে চাই। আশা করি তোমরা
এই যে সাধারণ অনুপাত একের ছোট না বড় এই বিষয়টি দেখে তারপরে সূত্র লিখবে। যদি একের ছোট হয় তাহলে এসএন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস আর, এই সূত্র প্রয়োগ করবে এবং সেখানে বলে দিবে আর লেস দেন 1। এবং যদি সাধারণ অনুপাত একের বড় হয় তাহলে সেক্ষেত্রে এসএন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই আর মাইনাস 1। হ্যাঁ, তোমরা নিজেরাই এই সূত্রটি আবার নিজের মতো করে প্র্যাকটিস করবে, দেখবে যে খুব সহজ এবং সহজে তোমরা এটি করতে পারছ। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অনুশীলনীতে যাই 13.2। তাহলে 13.2-এর এই অনুশীলনী 1 নম্বর প্রশ্ন এমসিকিউ। তোমরা প্রশ্ন পড়ো, এ বি সি ডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ। এ বি সি এবং ডি একটি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ, সেক্ষেত্রে বি সমান সি প্লাস ডি বাই 2। নো, এটা হবে না। তাহলে সরাসরি বলি যে কোনো পদ তার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের গড় ফলের সমান হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে বি বের করি তাহলে এ প্লাস সি বাই 2 হলে ঠিক ছিল। এ ইকুয়াল টু বি প্লাস সি, এটাও ঠিক নয়। বি প্লাস সি দ্বিতীয় তৃতীয় পদ যোগ করে গড় করলে প্রথম পদের সমান, এটি সঠিক নয়। সি ইকুয়াল টু বি প্লাস ডি বাই 2, তাহলে এটি সমান সি। তাহলে দ্বিতীয় চতুর্থ পদের গড় ফলের সঙ্গে সমান। তাহলে কোনো সমান্তর ধারার কোনো একটি পদের মান তার পূর্ব পদ ও পরপদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে অর্থাৎ পূর্বপদ ও পরপদের গড় ফলের মানের সঙ্গে সমান হবে। ডি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, না, এটাও ঠিক নয়। 2 নম্বর, এন বিলংস টু এন এর জন্য, ছোটো এন বিলংস টু বড় এনের জন্য আই ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস এন বাই 2। দ্যাট ইজ, এখানে আমরা বলতে পারি যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। উপরে যদি এন কমন নিই তাহলে এন ইন্টু এন প্লাস 1 বাই 2। তাহলে এন বিলংস টু 2 নম্বর প্রশ্নটা দেখো, ছোটো এন বিলংস টু বড় এন এর জন্য 1 নম্বরে দেওয়া আছে সামেশন অফ আই সমান সমান এন স্কোয়ার প্লাস এন বাই 2, দ্যাট মিন্স এন ইন্টু এন প্লাস 1 বাই 2। ইট ইজ রাইট, এটি ঠিক আছে। তাহলে 2 নম্বরে দেওয়া আছে আই স্কোয়ার সামেশন আই স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেওয়া আছে কি 1/6 এন ইন্টু এন প্লাস 1 ইন্টু দেওয়া আছে এন প্লাস 2। আমাদের এখানে সমস্যাটা আছে, এটি ঠিক নয়। এটি এরকম হতো 1/6 এন ইন্টু এন প্লাস 1 টয়েস এন প্লাস 1, এটি হলে ঠিক ছিল। তাহলে এখানে ভুল আছে, এই টার্মে এই জায়গাতে ভুল আছে, তাই এটি ঠিক নয়। এই পদের জায়গায় এটি হলে ঠিক হতো। তাহলে 1/6 এন ইন্টু এন প্লাস 1 ইন্টু টয়েস এন প্লাস 1, এটি যদি দেওয়া থাকতো তাহলে সঠিক হতো। যেহেতু এখানে এন প্লাস 2 আছে, এই কারণে এই দ্বিতীয় পদটি সঠিক নয়। তাহলে আমরা 2 নম্বর নিতে পারলাম না। 1, 2, 3 নম্বরে কী আছে দেখো। 3 নম্বরে আছে আই কিউব সামেশান আই কিউব ইকুয়াল টু দেওয়া আছে এন স্কোয়ার এন প্লাস এন স্কোয়ার প্লাস টয়েস এন প্লাস 1 বাই 4। তাই যদি থাকে তাহলে এটাকে আমরা দেখি এন স্কোয়ার, এখানে মিডল ফ্যাক্টর করি এন স্কোয়ার প্লাস, আচ্ছা বর্গ নির্ণয় সূত্র ফেলি 2 ইন্টু এন ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2 এর স্কোয়ার, দ্যাট মিন্স এন ইন্টু এন প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার। ইট ইজ ট্রু, এটা রাইট। তাহলে এটিও সঠিক। তাহলে উত্তর হলো 1 এবং 3। উত্তর হলো 1 এবং 3। আশা করছি তোমরা এটি বুঝতে পারছো, খুব সহজ। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে, আর দ্বিতীয়তে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, কিন্তু শেষে টয়েস এন প্লাস 1 না দিয়ে এন প্লাস 2 দিয়েছে, এই জন্য ভুল। এবং 3 নম্বরে দেওয়া আছে
এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, যেটি n × n+1/2 তার হোল স্কয়ারের সঙ্গে সমান। তাহলে এটিও সঠিক। তাহলে আমরা 2, 3 গেলাম। এরপরে চলে যাই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বরে কি বলছে দেখো, বলছে log 2 + log 4 + log 8 + ডট ডট log 2 + log 4 + log 8 প্লাস চলছে, ধারাটি চলছে। এ বলছে ধারাটি সাধারণ অন্তর। তাহলে 1 নম্বরের ক প্রশ্ন বলছে ধারাটির 3 নম্বর প্রশ্নে বলছে ধারাটির সাধারণ অন্তর। এটি স্টেম, এটি উদ্দীপক। এখান থেকে আমাকে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কি, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে সাধারণ অন্তর ডি সমান সমান যে কোনো পদ log 4 - log 2, যে কোনো পদ বিয়োগ তার আগের পদ। তাহলে লগের সূত্র আছে log a - b সমান log a/b সমান log 2। তাহলে উত্তর অপশান হচ্ছে কি নাম্বার গ, log 2। 4 নম্বর প্রশ্নে আমাকে বলেছে যে সপ্তম পদ কোনটি। তাহলে সপ্তম পদ তাহলে n নম্বর পদ কি, a + n - 1 × d। তাহলে সপ্তম পদ কী হবে, a + 7 - 1 × d। তাহলে এর মান হচ্ছে log 2 প্লাস 6, আর d আমরা 3 থেকে পাবো 6 × log 2। তার মানে log 2 আর log 2, একটা log 2 আর এখানে 6টা log 2, 6 log 2। তাহলে 7 log 2 সমান 7 log 2 সমান হবে log 2⁷। তাহলে 2 এর পাওয়ার 7 করলে কত হয়, 2 এর পাওয়ার 5 32, 6 64, 7, 2 এর পাওয়ার 7 128। তাহলে এখানে log 128। তাহলে উত্তর অপশান দেখি আমরা, উত্তর অপশান গ, log 128। তাহলে আমাদের অনুশীলনী 13.2-এর আমরা 1, 2, 3, 4 প্রশ্নগুলো উত্তর দিলাম এবং কম সময়ে যেটা আমরা করতে পারি। এই জন্য আমাদের ফর্মুলাগুলো কি থাকতে হবে, ফর্মুলাগুলো অবশ্যই আমাদের মনে থাকতে হবে। কারণ ফর্মুলা যদি আমাকে খুঁজে বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি দ্রুত উত্তর দিতে পারবো না। তো নাম্বার 5, প্রিয় শিক্ষার্থী দেখো, খুব সহজ অঙ্ক। আমার মনে হয় তোমরা এগুলো পারবে, তারপরও আমি করে দিচ্ছি। কারো যদি সমস্যা থাকে সে আমার সাথে মিলাবে, যে পারছো সে তো ভালোই করছো। তাহলে 64 + 32 + 16 + 8 + ডট 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 আমার কাছে চেয়েছে অষ্টম পদ নির্ণয় করো। তাহলে অষ্টম পদ কত, এইটুকু আমার কাছে চেয়েছে। তাহলে এই ধারাটা যে গুণোত্তর ধারা আমরা বুঝতে পারছি, আমরা 32-কে 64 দিয়ে যদি ভাগ করি তাহলে 1/2, 16-কে 32 দিয়ে ভাগ করলে 1/2, 8-কে 16 দিয়ে ভাগ করলে 1/2। তাহলে বলেই নি যে এটি একটি গুণোত্তর ধারা। আমি বলে নিলাম যে ধারাটা চিনতে পেরেছি, এটি একটি গুণোত্তর ধারা। তাহলে প্রথম পদ a সমান 64, তাহলে সাধারণ অনুপাত আমরা সেটিকে r ধরবো, r সমান 32/64 = 1/2। আর পদ সংখ্যা n সমান আমরা 8, অষ্টম পদ চেয়েছি, 8 নম্বর পদ বের করব। তাহলে আমরা জানি, আচ্ছা এখানে আমরা ধরি কথাটা লিখলে ভালো হয়। এবার আমরা লিখলে আমরা জানি গুণোত্তর ধারার n নম্বর পদ। আমরা জানি গুণোত্তর ধারার
n-তম পদ কি a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে অতএব গুণোত্তর ধারার 8তম পদ 8তম পদ কী হবে? তাহলে এর মান 64, আর এর মান হাফ টু দি পাওয়ার তাহলে 8 মাইনাস ওয়ান, তাহলে 64 1/2 টু দি পাওয়ার 7, তাহলে দাঁড়ালো 64 ইন্টু 1/2 টু দি পাওয়ার 7। আমি পাশে চলে যেতে চাই, সমান সমান কী দাঁড়ালো? 64 ইন্টু 1/2 এর পাওয়ার 7 128 128। তোমরা ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেটরের সাহায্যে এখানে 2 এর পাওয়ার 7 করবে, তাহলে 2 এর পাওয়ার 7 5 32 6 64 7 128, ইটস ওকে। তাহলে 64 দুগুণে 128 দাঁড়ালো 1/2, তাহলে এটাই আমার উত্তর। তাহলে এই যে ধারা 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 ডট ডট 8 নম্বর পদে গিয়ে সেই মানটা হবে 1/2। কত হবে? 8 নম্বর পদে গিয়ে মানটা কি হবে? 1/2। তাহলে আমরা যদি n-তম পদের সূত্রটা জানি, যেহেতু আমার প্রথম পদ আছে, সাধারণ অনুপাত আছে, পদের সংখ্যাও আছে, শুধু চেয়েছে n নম্বর পদ, দ্যাট মিনস 8 নম্বর পদ। n-তম পদের সূত্রে n এর জায়গায় সংশ্লিষ্ট মান বসিয়ে আমরা কি করব? আমরা ক্যালকুলেট করব, আমাদের উত্তরটি বের হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই সহজ অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আমি তারপরে 6 নম্বর প্রশ্নে যাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই লকডাউন সময়ে অনেকেই অঙ্কগুলো অনুশীলন করেছো, কিন্তু হয়তো আমার শ্রেণীতে এমনও কোনো শিক্ষার্থী আছে যার কোনো একটিতে প্রবলেম থাকতে পারে, যার জন্য আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম অঙ্কগুলো করে দেওয়ার। হ্যাঁ, তো হয়তো দুর্বল শিক্ষার্থী আছে, হয়তো মানে সুযোগ সুবিধা সেরকম পায়নি এমন শিক্ষার্থী আছে, তাদের কথা বিবেচনা করে আমি সবগুলো করারই চেষ্টা করব যাতে সবাই সুবিধা ভোগ করতে পারে। নাম্বার 6, 3 + 9 + 27, 3 + 9 + 27 প্লাস ডট ডট বলছে 14টি পদের সমষ্টি। ধারাটির 14টি পদের সমষ্টি। তাহলে প্রথমে 14টি পদের সমষ্টি কত, এইটুকু আমাদের কাছে প্রশ্ন করেছে। তাহলে প্রথমে আমরা দেখব যে এটি ধারাটি কি ধারা, সমান্তর না গুণোত্তর, কারণ আমাদের সমান্তর গুণোত্তর এই দুই ধারার মধ্যেই সীমাবদ্ধ। এখন পরীক্ষাতে তো তোমাকে বলে দেবে না যে 13.1 থেকে এসছে না 13.2 থেকে এসছে, 13.1 সমান্তর ধারা, 13.2 গুণোত্তর ধারা। পরীক্ষার প্রশ্ন তো লেখা থাকবে না। আবার এমন হতে পারে সমান্তর গুণোত্তর দুটার মিশ্রণ করেই প্রশ্ন আসতে পারে, সেটাই স্বাভাবিক। তো সুতরাং আমাকে চিনতে হবে, অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে চিনতে হবে যে এই ধারাটি কেমন। তাহলে আমরা বিয়োগ করে দেখি, বিয়োগ করে প্রতি ক্ষেত্রে একই অন্তর্ফল পাইলে সমান্তর, আর বিয়োগ করে না দিয়ে ভাগ করে দেখি, যে কোনো পদকে তার আগের পদে একই ভাগফল পাইলে গুণোত্তর। তাহলে 9/3 3, 27/9 3। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে এটি একটি গুণোত্তর ধারা। সিদ্ধান্ত নিলাম কি ধারা? গুণোত্তর ধারা। ওকে, তাহলে ধরি ধারাটির প্রথম পদ কমা এ সমান 3, এ ধরলাম, প্রথমবার এ ধরলাম, যার মান দেওয়া আছে 3। সাধারণ অনুপাত কি ধরবো? আর ধরবো, আর সমান 9/3 সমান হলো 3। হ্যাঁ, 3 কি একের বড় না একের ছোট, সে প্রসঙ্গে আসতেছি। পদের সংখ্যা, পদ সংখ্যা কমা n সমান 14, 14টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টিতে আগে যাব, সূত্রে যাব, সূত্রটা ঠিক করব। আমরা যদি সূত্র জানি তো সংশ্লিষ্ট মানগুলো বসালে আমরা সহজে ক্যালকুলেট করে উত্তর বের করতে পারবো।
তাহলে সূত্র তো আমরা শিখলাম দুইটি, কি যে সাধারণ অনুপাত একের বড় হলে এস এন সমান কী লিখলাম, এ ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। আর সাধারণ অনুপাত আর যদি একের ছোটো হয় তাহলে লিখলাম এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে আমার এখানে একটি দেখো আর এর মান 3, এই 3 একের বড় না ছোট এটি আমাকে আগে ডিসাইড করতে হবে। নিশ্চয়ই 3 একের বড়, তাহলে আমরা একের বড় যে সূত্র সেটি লিখব। তাহলে বলো আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এস এন। আচ্ছা, আমি এখানে এস এন লিখবো না, আমি পাশেই লিখব এস এন ইকুয়াল টু, আমি সূত্র দিব যে কি আর এর মান একের বড়, তাইলে এখানে আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। আমি এখানে লিখে দিব আর ইজ গ্রেটার দেন 1, আর ইজ গ্রেটার দেন 1। তাহলে আমি সূত্র খেয়াল করার সময়, সূত্র লেখার সময় আগে আমি ঠিক করে নিব যে সাধারণ অনুপাতের মানে একের বড় না একের ছোট। আমার এখানে সাধারণ অনুপাতের মানে একের বড়, তাহলে আমি লিখব এস এন এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। তাহলে অতএব গুণোত্তর ধারার প্রথম 14 পদের সমষ্টি, 14টি পদের সমষ্টি, তাহলে এস 14 ইজ ইকুয়াল টু, এর মান কত ছিল 3, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার হবে। আর এর মান ছিল 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট লাগছে না, ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তাহলে এখানে আমি যদি পাই 3/2, 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1, দিস ইজ আনসার। তোমাদের কাছে ক্যালকুলেটর দিয়ে এখানে কি করবা, 3 টু দি পাওয়ার 14 মান বের করে 1 বিয়োগ করে এটা 2 দিয়ে ভাগ করে আবার 3 দিয়ে গুণ করলে মানটা বেরিয়ে যাবে। এখানে উত্তরটা রেখে দিলেও কোনো সমস্যা নেই। 3/2, এখানে 3 থেকে 1 বিয়োগ করলে বাই 2 পেলাম, তাহলে 3/2, 3 টু দি পাওয়ার 14 মাইনাস 1। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তবে এটিকে সংখ্যায় রূপান্তর করাও সহজ। তাহলে আমাকে কী করতে হবে, আগে 3 টু দি পাওয়ার 14 বের করে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করে কী করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, করে 3 দিয়ে গুণ করতে হবে, বা 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ক্যালকুলেটর থাকতে হবে যার পাওয়ার 14 লেখা যায় এরকম। তো আশা করছি তোমরা এটিও বুঝতে পেরেছো। আমি পরের প্রশ্নে যাই, প্রশ্ন নম্বর 7-এ যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই অঙ্কগুলো বাসায় কিন্তু অনুশীলন করবে, চর্চা করবে, তবেই এগুলো তোমাদের মনে থাকবে। প্রশ্ন নম্বর 7 দেখো, 7-এ কী বলছে, 128, 64, 32 তার কোন পদ হাফ। তাহলে শুরু হলো 128 প্লাস 64 প্লাস 32 প্লাস ডট ডট ধারার কোন পদ, কত নাম্বার পদ হাফ, কোন পদ হাফ এটা বলছে। ধারার কোন পদ 1/2। তো আমরা স্বাভাবিকভাবে ধরে দেবো এই ধারাটির n নম্বর পদ 1/2, কত নম্বর ধরবো, n নম্বর। তাহলে n নম্বর পদ বের করব, আমি ধরে নিলাম n নম্বর পদ 1/2। তাহলে n এর মানটা বের করলে আমার কী হবে, n এর মান 1/2, n নম্বর পদ 1/2, তাহলে n কত, n এর মানটা বের করতে পারলে আমার উত্তরটা হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে এটি সমান্তর না গুণোত্তর ধারা। নিশ্চয়ই এটি গুণোত্তর ধারা। তাহলে বলে দিই এটি একটি গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থী, আমরা গুণোত্তর ধারাতেই অঙ্ক করছি। তো প্রশ্ন হলো কেন লিখছি গুণোত্তর ধারা। পরীক্ষায় যখন তোমার প্রশ্ন আসবে তখন তোমার বলে দেওয়া থাকবে না এটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা, সেইখানে সমান্তর গুণোত্তর ধারার সংমিশ্রণে প্রশ্ন করতে পারবে। তাহলে তোমাকে ডিসাইড করে দিতে হবে যে এটা একটা সমান্তর আর গুণোত্তর ধারা। তো এই ধারাটি যেটি আমরা প্রশ্নে 7 নম্বরে পেয়েছি সেটি একটি গুণোত্তর ধারা। তো ধরি ধারাটির প্রথম পদ
A ইকুয়াল টু 128 সাধারণ অনুপাত R সমান 64/128 সমান 1/2 এবং ধারাটির n-তম পদ হলো 1/2। আমি ধরে নিলাম যে 1/2টা কত নম্বর পদ, n-তম পদ। তাহলে আমরা জানি কি জানি, গুণোত্তর ধারার n-তম পদ, n নম্বর পদ। প্রিয় শিক্ষার্থী কেউ একজন বলো n নম্বর পদ। n নম্বর পদ হলো AR⁻n-1। তাহলে ইমপ্লাইজ দ্যাট n-তম পদের মান আমি পেয়েছি 1/2। তাহলে ইমপ্লাইজ দ্যাটটা একটু দূরে হয়েছে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 1/2 সমান এর মান হচ্ছে 128, আর এর মান 1/2 টু দি পাওয়ার n-1। ওকে, ইটস ওকে। তাহলে আমাকে কি করতে হবে, n এর মান বের করতে হবে। তাহলে 1/2, তাহলে 128 ডান দিক থেকে বামে আনবো। তাহলে দাঁড়ালো, নিচে আসবে 128, 1/2 টু দি পাওয়ার n-1। তাহলে তাহলে 128 দুগুণী 256, 1/2 টু দি পাওয়ার n-1। এখন আমি যদি পাশে যাই, ইমপ্লাইজ দ্যাট দিয়ে পাশে যাই, 156 ইমপ্লাইজ দ্যাট 1/2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 8। তাহলে 1/2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n-1। তাহলে এখানে আমি দেখি 1 এর পাওয়ার 8 করলে তো 1ই থাকবে। তাহলে এরকম লিখতে পারি, 1 এর পাওয়ার 8 করলে 1ই থাকবে, 2 এর পাওয়ার 8 করলে 256 হবে। তাহলে উপরে 1/2 টু দি পাওয়ার 8 সমান 1/2 টু দি পাওয়ার n-1। ইমপ্লাইজ দ্যাট বেজ একই, ভিত্তি একই হয়ে গেলে পাওয়ার সমান। কোনো সমীকরণের যদি ভিত্তি, উভয় পক্ষের ভিত্তি একই হয়, তাহলে কি হবে, পাওয়ারটা সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমি দাঁড়ালাম যে n-1 ইকুয়াল টু 8 ইমপ্লাইজ দ্যাট n ইকুয়াল টু 8 প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট n ইকুয়াল টু 9। তাহলে কোন পদ আমাদের হলো, কোন নাম্বার পদ, হাফ। আমি উত্তর লিখি, অতএব ধারাটির কত নম্বর পদ, অতএব ধারাটির নবম পদ, 9th পদ, নবম পদ 1/2 অ্যান্সার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা সময়ের শেষ প্রান্তে এসে গেছি। আমি চেষ্টা করব তোমাদের সবগুলো প্রশ্নেরই সমাধান করে দিতে। তো সেই সাথে আমরা আজ পর্যন্ত শেষ করব। তোমরা এর পরের অঙ্কগুলো চেষ্টা করবে, এবং পরের অঙ্ক চেষ্টা করতে না পারলেও কোনো সমস্যা নাই। তোমরা যেটি করবে সেটি হচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক যেটি আমি করে ফেললাম, সেটি বাসায় বারবার অনুশীলন করবে, এবং 13 পয়েন্ট অঙ্কের সমান্তরালের যে সমস্ত অঙ্ক আছে সেগুলো বারবার বাসায় চেষ্টা করবে, এবং সবগুলো সাবজেক্টই তোমরা কী করবে, চেষ্টা করবে। এই লকডাউনের সময় তোমাদেরকে জ্ঞান অন্বেষণ থামিয়ে দিলে হবে না। হ্যাঁ, আমরা কঠিন